হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে জামাই ষষ্ঠী, মানে 12ই জুন, তাই না? তাহলে আমি কি করছি, তাই না? আমাদের জামাই ষষ্ঠী আছে, নেই তা নয়, কিন্তু আমরা জামাই ষষ্ঠী করতে যাই না। এবার বলো কেন? কারণ জামাই ষষ্ঠীর দিন আমাদের মানে আমার মা নিরামিষ খায়, ওই জন্য আমরা জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠী করতে যাওয়া হয় না। শাশুড়ি নিরামিষ খাবে, তাহলে আমরা আমিষ খাই কী করে? ওই জন্য অন্য কোনো একদিন খাওয়া দাওয়াটা পালন হয়, আর মা বাড়িতে পুজো আর্চা করে, সেই জন্য আর যাওয়া হয় না। এই একটা কারণ। আর সেকেন্ড কারণ বা মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে, আমার মেয়ে যখন এখানে নেই, মানে শুধু পড়তে গেছে, তোমরা মোটামুটি যারা জানার তারা জানো, আর এই সময়টাও কোনো সময়ই আসতে পারে না, এবছর তো আসছেই না, ওই জন্য আমরা দেখা করে এসেছি, ফাইনাল ইয়ার বলে কথা, সেই জন্য জামাই ষষ্ঠীতে আমরা যাচ্ছি না। কাজেই জামাই ষষ্ঠী শুধু পুজোর মাধ্যমেই পালন করা হবে, কোনো এক সময় গিয়ে খাওয়া দাওয়া করবো সময় সুযোগ বুঝে, কারণ এই গরমে খাওয়া দাওয়া সেই অর্থে হচ্ছে না। আরও একটা ইনসিডেন্ট আমাদের মানে যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমার মার শরীরটাও বিশেষ ভালো নেই, এই জন্যও হচ্ছে না। ওই জন্য তো আমি উপোস করতেই বারণ করছি, কিন্তু মানবে না, কিছু করার নেই। ঠিক আছে, সে তার মতো, বেশি তো জোর করা যায় না, বোঝোই তো, একটা সেন্টিমেন্টের ব্যাপার। কালকের দিনটা ওই কারণেই যাওয়া হচ্ছে না, মানে আজকের দিনটা, সরি কালকে বলছি, আজকে ওই জন্যই আমরা যাইনি। জাস্ট দিনটাকে মেনশন করলাম। কেন করলাম, এবার আসি আমার কন্টেন্টে। দেখো, জামাই ষষ্ঠী শাশুড়িদের কাছে খুব একটা দারুণ দারুণ একটা, মানে কি বলবো, আহ্লাদের জিনিস, এবং জামাইয়ের কাছেও বিশাল একটা আনন্দের দিন। মানে সেই দিনটাকে জামাইকে বিশাল বা স্পেশাল ট্রিট দেওয়া হয়। তা আমাদের তো মেয়ে জামাই তার ছেলে মেয়ে সবাইকেই ট্রিটের ব্যাপার থাকে, আর মেয়েদের তরফ, জামাইয়ের তরফ থেকে শাশুড়ি এবং শ্বশুরের যদি থাকে বা শালাশালি থাকে, তাদের ট্রিট থাকে। এইগুলো হলো ব্যাপার, মানে একটা আনন্দানুষ্ঠান, খাওয়া দাওয়া, মজায় কাটানোর একটা দিন। তাহলে সেখানে শাশুড়ি জামাইকে নেমন্তন্ন করতে যায়, এরকম একটা ট্রেন্ড আছে। তো হয় নতুন নতুন জামাই হলে এটাই চল, আমাদেরও তাই, এবং একটু পুরনো হয়ে গেলে ফোনে বলে দিলেও চলে, এটা হচ্ছে নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট। তাহলে শাশুড়ি জামাইয়ের সম্পর্ক বা রিলেশান একটা মধুর হলে এই ষষ্ঠীটা খুব সুন্দর হয়। যেখানে শাশুড়ি জামাই বা বউ মেয়ে জামাই বা দুই শ্বশুরবাড়ির মধ্যে সম্পর্কটাই তিক্ত, যেখানে মানে কি বলবো, একটা প্রবলেম চলছে, প্রশাসনের একটা চোখরাঙানি চলছে, সেখানে জামাই ষষ্ঠী শব্দটা আসে কোত্থেকে, এইটাই আমার কাছে খুব অবাক একটা বিষয়। আমি জামাইকে সেই অর্থে জামাই ভাবিই না। জামাই শ্বশুরের সঙ্গে কথা বলতে চাইছে, শ্বশুর যাচ্ছে না। শাশুড়ি যাও বা মেনে নিয়েছে, হট করে একদিন মেয়ের অসুবিধা হলো, মেয়ে ফোন করলো, শাশুড়ি মেয়েকে নিয়ে চলে গেল শ্বশুরবাড়ি থেকে। তারপরে তাদের সঙ্গে সেভাবে যোগাযোগ নেই। হট করে একদিন মাসি শাশুড়ির বাড়ির গৃহপ্রবেশের নিমন্ত্রণ উপলক্ষে মাসি শাশুড়ির বাড়িতে এসে রইল বাড়ির বউ, যে কিনা শ্বশুর বাড়িতেই গেল না, বা শ্বশুর বাড়ি থেকে তাকে ডাকা হলো না, যাই হোক, মানে রিলেশানটা ঠিক জায়গায় নেই। সেইখানে শাশুড়ি কি করে জামাই ষষ্ঠীতে জামাইকে নিমন্ত্রণ করতে যায়, তারপরে আবার জামাইয়ের বাড়িতে না গিয়ে মাসি শাশুড়ির বাড়িতে থাকে, মানে সব ব্যাপারটাই খুব ফিশি টাইপের। হ্যাঁ, এখানেই প্রশ্ন আসবে, জামাইয়ের বাড়িতে গেছিল, ওরা হয়তো দরজা খোলেনি, তখন কোথায় যাবে না, মাসি শাশুড়ির বাড়িতে গেছে। কিন্তু মাসি শাশুড়ির বাড়িতে যাওয়াটা তো উদ্দেশ্য নয়। আমি জামাইকে নিমন্ত্রণ করতে যাব, তার সাথে সম্পর্ক যদি আমার ঠিক না থাকে, রেগুলার বেসিস কথাবার্তা যদি না হয়, তার মা বাবার সাথে যদি আমার যোগাযোগ ঠিক পর্যায়ে না থাকে, তাহলে আমি কেন হুট করে চলে যাব? আমি নিশ্চয়ই আগে একটা ফোন করে যাব যে দিদি বা দাদা, আপনাদের বাড়ি যাচ্ছি, আপনারা থাকবেন তো? এটা একটা কার্টসি, আপনারা থাকবেন তো, আমরা যাচ্ছি আপনাদের এই ব্যাপার জামাই ষষ্ঠী উপলক্ষে নিমন্ত্রণ করতে। কারণ এগুলো কেউই হুট করে চলে আসে না আজকালকার দিনে। আজকাল যখন ফোনের যুগ, ইন্টারনেটের যুগ, সেখানে সেই অবস্থায় সবসময় সব বাড়িতে একটা ফোনের মারফতে যোগাযোগ করেই যেতে হয়। সেখানে আমি তাদের জানালাম কি জানালাম না, সেটা জানা হলো না। হয়তো যদি ফোন করতো এবং যদি ওরা বলতো হ্যাঁ আছি আপনারা আসুন, সেক্ষেত্রে দরজা খুলবে না, সেটা হতে পারে না। কারণ কল রেকর্ডিং, আজকাল তো সব রেকর্ডিং রাখে, প্রুফ রাখে,
যে আমরা তো আসছিলাম, বলে এসছিলাম, আমাদের আসতে বলেছে, কেন এখন দরজা খুলবে না, এই ব্যাপারগুলো চলে আসতো। কিন্তু সেভাবে নিশ্চয়ই আসেনি, হুট করেই এসছে। এবং এরা জানতো, মেয়ে শাশুড়ি, মেয়ে মা জানতো যে তাদের এই রকম পরিস্থিতির সম্মুখে পড়তে হবে। কারণ দুদিন আগে যারা গৃহপ্রবেশে আসে, যে মেয়ে, তাকে তার শ্বশুরবাড়ির কেউ এসে দেখা সাক্ষাৎ করে না। একটা ক্যাওয়াজ তো চলছিল এদের দুই ফ্যামিলি প্লাস মাসি শাশুড়ির বাড়ির সঙ্গে তার নিজের শ্বশুরবাড়ির একটা ঝামেলা, ঝঞ্ঝাট, মনোমালিন্য চলছিল। এবং এই মেয়েটিকে নিয়েই চলছিল, মেয়েটির সম্পর্কে চলছিল। তোমরা যারা এদের ফলো করো বা এদের সম্বন্ধে জানো, এই পাল, দেবনাথ, এদের কথা বলছি, তারা তো পুরো ব্যাপারটাই বোঝো বা জানো। সেইখানে বুঝতে পারছো যে এই যে ঘটনাটা ঘটানো হলো, এটা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্যই করা হলো। এরা যে কোনো ঘটনাটাই তৈরি করে কন্ট্রোভার্সির জন্য। আজ কিন্তু পরিষ্কার যে এরা শান্তি চায় না। শান্তি চাই বলে একটা চিৎকার করে, কিন্তু শান্তি চায় না। কারণ শান্তি বা শান্ত হয়ে গেলে, মানে ওয়াইটিটা শান্ত হয়ে গেলে ইনকাম হবে না তো ভাই। আমি যদি শান্তভাবে রেগুলার বেসিস আমি একটা সংসারে নিযুক্ত থাকি, তাহলে আমার যে টাকাটা ইনকাম হবে বা সেটা আমার সন্তুষ্টির ব্যাপার হবে না। তারপর তোমার কন্ট্রোভার্সিতে যে প্রচারটা হয়, ডেইলি লাইফ যারা দেখায় তাদের সেই প্রচারটা হয় না। এরকম অনেক দেখবে ডেইলি ব্লগিং চ্যানেল আছে যেগুলো বসে গেছে বা তাদের ভিউজ সেভাবে হয় না। অনেক পুরনো চ্যানেলগুলোর কথা বলছি। সেক্ষেত্রে তারা কি করে, সবসময় কন্ট্রোভার্সি যে নিজেরা তৈরি করে ফেলতে পারে তা না। সবার পক্ষে কিন্তু এটা সম্ভব হয় না যে আমি নিজের ডিগনিটি নষ্ট করব, নিজের সেলফ রেসপেক্ট নষ্ট করে কন্ট্রোভার্সিটা টেনে আনবো, বাড়ির অশান্তিকে পাবলিক করবো। এটা কিন্তু সবাই পারে না। যারা পারে তারাই ওয়াইটিতে টিকে থাকতে পারে। অ্যাকচুয়ালি এটা কিন্তু সত্যি কথা। নিজের কেচ্ছা তুমি যদি না বিক্রি করতে পারো, তাহলে কিন্তু ওয়াইটিতে তুমি পপুলার হতে পারবে না। এটা কিন্তু সত্যি। কারণ দেখো, যেরকম মানুষ বা ভিউয়ার্সরা শান্ত সুন্দর জিনিসটা দেখতে ভালোবাসে, সেটা দেখতে দেখতে যখন তারা একঘেয়ে হয়ে যায়, রোজই তো এদের জীবনে কোনো সমস্যা নেই, ডে বাই ডে দেখায়, নতুনত্ব নেই, তখন কিন্তু ভিউয়ার্সরা আর সেইভাবে ভিড় করবে না। হয়তো একই জিনিস এদের আর নতুন করে দেখার কী আছে, বরং অন্য জায়গায় শিফট করে যায়। এই জন্য যারা যেসব ব্লগাররা খুব বাড়িতেও যেমন দেখায় ডেইলি লাইফ, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে পারে, বড় বড় জায়গা এক্সপ্লোর করতে পারে, অন্তত ভ্যারাইটি করতে পারে, কেনাকাটা করতে পারে ডে বাই ডে, বা কোনো জায়গায় বেড়াতে যেতে পারে, বা ফুড বিভিন্ন রকম রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করতে পারে, দামি দামি মার্কেটিং করতে পারে। এই যে জিনিসগুলো, মানে তোমার আমরা কেন আসলে ব্লগিং দেখি, আমাদের লাইফে যেগুলো হয় না বা অভাব থাকে, সেগুলো যদি কোনো ব্লগারের মধ্যে বা ব্লগিংয়ের মধ্যে আমরা সেগুলোকে দেখতে পাই, তখন কিন্তু আমাদের সেগুলোকে স্বপ্নের মতো লাগে। হয় এই জিনিসটাকে আমরা দেখতে ভালোবাসি, অথবা দেখতে ভালোবাসি যারা খুব অভাবের মধ্যে রয়েছে, তাদের সেই অভাবের লড়াই, তাদের সেই মানে নো ওয়ান থেকে সামওয়ান হয়ে ওঠার যে লড়াই, সেইটাকে দেখতে কিন্তু আমরা ভালোবাসি। এই যে লড়াইটা নো ওয়ান থেকে সামওয়ান, সেটা অবধি আমরা খুব সুন্দরভাবে তাদের ফলো করি। কিন্তু যখনই তারা সামওয়ান হয়ে যায়, তখন কিন্তু আমরা ভাবতে থাকি এরপরে কি আর কি নতুনত্ব আসতে পারে, এর থেকে কি বেটার কিছু আসতে পারে, আরও কি রকমভাবে বড় হতে পারে। এইবার যখন তাদের লেভেলটা আরও হাই আপ করতে থাকে, তখন কিন্তু আবার আমাদের মনে হয় এরা আমাদের বিয়ন্ড মাই ইমাজিনেশন, যেটা কিনা হয়েছে তোমার ইনসাইড আউটের ক্ষেত্রে। তখন তারা লেভেলটাকে এত বাড়িয়ে নিয়েছে, এত কস্টলি জিনিস ইউজ করে, এত লাক্সারিয়াস জায়গায় যায়, যেটা কিন্তু আমরা, অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত যারা আছি বা উচ্চ মধ্যবিত্ত যারা আছি বা চাকরি করে যারা জীবনযাপন করি, ছোটোখাটো যারা বিজনেস করি, তারা কিন্তু সেটা এফোর্ড করতে পারি না। তখন মনে হয় যে জিনিসটা বাড়াবাড়ি দেখাচ্ছে, এ তো আমাদের আয়ত্তের মধ্যেই নয়। তাহলে এদের ভিউয়ার্স আমরা হতে পারি না। তারপর আবার যদি তাদের কাছ থেকে সেইভাবে ফোকাস না পাই, আমি কমেন্টস করছি, কমেন্টস বক্সে গিয়ে আমার ইমপ্রেশনটা দিচ্ছি, সেখানে যদি অ্যাটলিস্ট তাদের ভালোবাসাটুকু বা তাদের কনসার্নটুকু আমরা না দেখতে পাই, একটা কোনো রিয়াকশান না পাই কমেন্টসের উপর, কমেন্ট সেকশনে, তাহলে কিন্তু আমাদের ইন্টারেস্টটা আমরা হারিয়ে ফেলি। এই ব্যাপারটাই হচ্ছে এই সব ব্লগারদের ক্ষেত্রে।
আর এই পাল এবং দেবনাথদের ব্যাপারটাই হচ্ছে তোমার, এরা রেগুলারিটি সিস্টেমেটিক লাইফটা ভালোবাসে না। কারণ এরা ডেইলি ব্লগটা দেখবে খুব একটা পছন্দ করে না, ডেইলি ব্লগ কিন্তু এরা দেখায় না। এরা ছোটোখাটো কোনো কেনাকাটা মানে শর্ট ভিডিও টাইপের দেয়, রিলস বেশি করে, যেহেতু এরা সেই টিকটকের আমলের লোক। আর যেটা করে এদের ডেইলি ঝগড়া, ডেইলি মানে কি বলবো, ঘরের মধ্যে কথাবার্তা, প্রাইভেট লাইফের সিক্রেট সমস্ত লাইভের মধ্যে তুলে আনে। আমরা যেমন লাইভ করতে বসলে শুধু ক্যামেরাটাকে সামনে নিয়ে স্থির হয়ে বসে শুধু কমেন্টস দেখি এবং ছোটোখাটো যদি কোনো গল্প থাকে, আলোচনা থাকে, সেটা করি। এরা কিন্তু তা করে না, এরা বসে, শোয়, কারোর সাথে বসে হয়তো গল্প করে, মানে যেন তুমি কোনো ক্যামেরার মধ্যে সেই মুহূর্তের মানে প্র্যাকটিক্যাল সিচুয়েশনটাকে দেখতে পাচ্ছ, প্র্যাকটিক্যাল ছবিটাকে, বাস্তবিক ছবিটাকে তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কী করছে। মানে বলে ইন্টেলেকচুয়াল যে ফিল্মগুলো হয়, ন্যাচারাল ওয়েতে যে ফিল্মগুলো হয়, সেই রকম একটা ফিল দিতে চেষ্টা করে। সে ঝগড়া হোক, কান্না হোক, হাসি হোক, খাওয়া হোক, কারোর সমালোচনা করা হোক, এরা এই জিনিসগুলোকে খুব প্র্যাকটিক্যাল ইন্টেলেকচুয়াল ওয়েতে দেখাতে চায়। এবং এইগুলো করতে করতেই এরা ফেমাস হতে চায় এবং এইভাবেই চলতে চায়। এই জিনিসটায় যারাই এসে রাগঢাক করবে, করোনা বলবে, তখনই এদের মাথা খারাপ হয়ে যাবে। যাই হোক, সেটা কথা না, জামাই ষষ্ঠীর কথায় আসছিলাম, জামাই ষষ্ঠীর কথায় চলে আসি। তাহলে কালকের লাইভে আমরা কি দেখলাম, একটা লাইভ চলছিল, সেখানে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং কিছু ভিউয়ার্স ছিল, কি হয়তো ছিল দু একজন। পুরো লাইভটা আমি দেখে উঠতে পারিনি, এখনও 5 ঘন্টা ধরে দেখা সম্ভব না। যাই হোক, একটু একটু করে নিশ্চয়ই দেখব এবং বলবো তোমাদের কাছে এসে। সেই লাইভেই রিতমকে, মানে দেবনাথ ফ্যামিলির ছেলেটাকে ডাকা হয়েছিল এবং তাকে ফোর্সফুলি বলা হয়েছিল, মানে রিকোয়েস্টও বলতে পারো, বা বলা হয়েছিল যে পাল ফ্যামিলির মেয়েকে ফোন করো, যে কিনা তার মাসি শাশুড়ির বাড়িতে বসে রয়েছে। কিন্তু তার আগেই তারা নাকি বলেছে যে তারা গেছিলো তাদের বাড়িতে, কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি। অথচ রিতম বলেছে যে এরকম কোনো কিছুই হয়নি। এবং সে ওদের কথায় যখন দেখতে গেছে তখন তাদের গাড়িও ছিল না, হ্যান ছিল না, ত্যান ছিল না। মানে দুইজনের কমিউনিকেশন, দুজন গ্যাপ তৈরি হয়ে গেছে এবং দুইজন দুরকম কথা বলছে। এ বলছে আমি গেছিলাম, ও বলছে আমি গেছিলাম, কিন্তু কারোর সাথেই কারোর ইন্টারাক্ট হয়নি। এবং এটা আমার তো মনে হয় এরা নিজেরাই ক্রিয়েট করেছে এবং কেউই চায়নি কারোর সঙ্গে দেখা করতে। কারণ দেখা করলে এদের মতে যেটা হতো, পাল ফ্যামিলির মেয়েকে হয়তো তার শ্বশুরবাড়িতে থেকে যেতে হতো, কারণ তার হাজবেন্ড তাকে নিতে গেছিলো। ভাই, এদের কথা মতো এটাই তো হতো, তুই যা, ওকে গিয়ে নিয়ে আয়, এই তো অর্ডার। এইবার ও যাওয়া শুরু করেছে, কিন্তু গিয়ে ওকে দেখতে পাইনি। তার মানেটা কি হলো? আমি গেছিলাম আনতে, কিন্তু ও আসেনি। আবার ও বলছে আমি গেছিলাম, ওরা দরজা খুলেনি। তার মানে দুজনের সাক্ষাৎ হয়নি। তার মানে কি হলো? আমরা আমাদের কর্তব্য করতে গেছিলাম, ওরা সেটাকে সমর্থন জানায়নি। এখানেই তো ভুল, তুমি তো যোগাযোগ করে যাওনি। তার মানে তুমি জানতেই গণ্ডগোলটা হবে, সেটা তুমি করার জন্যই গেছিলে এবং বোঝানোর জন্য গেছিলে আমরা হলাম ইনোসেন্ট, আমরা চাই শ্বশুরবাড়ির সংসার করতে, কিন্তু ওরা আমাদের ঢুকতে দিতে চায় না। এইটা একটা কথা। আর যদি এটাকে প্রকাশ্যে আনতেই হতো, এটা তো ক্যামেরা হাতে থাকে, লাইভে সবসময় থাকে, তাহলে সেটা লাইভে দেখালো না কেন যে আমরা দেখো আমার শ্বশুরবাড়ির সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাকে কেউ ঢুকতে দিচ্ছে না। এটা তো করতেই পারতো, সব জিনিসের প্রমাণ রাখে, তাহলে এটা কেন রাখেনি? ঠিক আছে। এইবার রিতম যেটা করেছে, ও দেখিয়েছে গাড়ি নেই, অমুক নেই, তমুক নেই। তারপরে যে গণ্ডগোলটা হয়েছে সেটা অন্য ম্যাটার, অন্য বিষয়, সেই বিষয় নিয়ে আবার পরে আসবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি যাচ্ছি জামাই ষষ্ঠীতে নেমন্ত করতে আমার জামাইকে, কিন্তু আমি তাদের যোগাযোগ না করে, তাদের না জানিয়ে গেছি। দ্বিতীয়ত, তারা দরজা খুলেনি বলে আমি দাবি করছি, এমনও তো হতে পারতো তারা বাড়িতে নেই, হতেই তো পারতো, হতে পারতো কি না? তাহলে সেক্ষেত্রে যদি বলে যে আমি গেছিলাম, দরজা খোলেনি, ওরাও তো বলতে পারে যে আমরা বাড়িতে ছিলাম না। আমি বলছি হতে পারে গল্প, ছিল কি ছিল না, গেছিল কি গেছিল না, দরজা খুলেছিল কি খোলেনি, সেটা পরের কথা। কিন্তু আমার উচিত ছিল প্রমাণ সহ জিনিসটাকে রাখা, যে আমি ফোন করেছিলাম, ওরা যেতে বলেছিল 1 নম্বর। আর সেটাও যদি না করে থাকি, আমি দরজার সামনে গিয়ে ডেকেছিলাম, ওরা দরজা খোলেনি, সাড়া দেয়নি, খোলেনি, দুটো কিন্তু দুটো আলাদা ম্যাটার। কোনোটাই এখানে পরিষ্কার হচ্ছে না। কিন্তু যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রোভার্সি, যেটা আমরা করতে বসেছি এবং আমরা ডে বাই ডে কন্ট্রোভার্সিয়াল এক একটা করে ব্লগ দিচ্ছি। বুঝতে পারছো? এইটাই হলো ম্যাটার। এরা ইচ্ছে করে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, ইচ্ছে করে মানে
কোনো কিছু শান্ত হোক বা শান্তিতে থাকুক এটা চায় না। আশা করি এই পয়েন্টসটা থেকে আমি আমার পয়েন্টস অফ ভিউটা পরিষ্কার করতে পেরেছি, ক্লিয়ার করতে পেরেছি। তাহলে ভিডিওটা এখন এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। এক একটা করে পয়েন্টস আমি এক একটা ভিডিওয়ে আনবো, কারণ সব পয়েন্টস যদি একসঙ্গে একটা ভিডিওয়ে আনি ভিডিও লেন্থ বাড়বে, শুনতে ভালো লাগবে না, বোর লাগবে। একটা পয়েন্টস করে বললে না মানুষের বুঝতে শুনতে ভালো লাগে। তাহলে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এখানে একটা কথা বলে রাখি, যারা এদের নিয়ে ব্যস্ত রয়েছে না, অ্যাকচুয়ালি এরা আমার মনে হয় তাদের বিশাল একটা বোকা বানাচ্ছে। না হলে ভাবো কতগুলো লোককে তাবড় লোককে গোল খাওয়াচ্ছে, এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। চিন্তা করে দেখো জিনিসটা। তাহলে যারা নতুন আমার চ্যানেলে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও এবং অবশ্যই নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে তোমাদের সুবিধা হবে আমাকে যদি দেখতে চাও তাহলে। আর নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।